দর্শন বিষয়ের অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পাশ্চাত্য দর্শনের যে ইতিহাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ পাশ্চাত্য দর্শনের শুরু থেকে আজকে পর্যন্ত যে আলোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দর্শনের শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আরো ৬০০ বছর পূর্বে পাশ্চাত্য দর্শনের আলোচনা শুরু হয়। গ্রিক দার্শনিক থেলিসের মাধ্যমে। থেলিস থেকে শুরু করে আজকে পর্যন্ত দর্শনের এই যে পথ পরিক্রমা, এই পথ পরিক্রমাকে অর্থাৎ এই সময়কালকে 4টি যুগে বিভক্ত করা হয়েছে। একটি হলো প্রাচীন যুগ, এনশিয়েন্ট পিরিয়ড, একটি হলো মধ্যযুগ, মেডাইভাল পিরিয়ড, একটি হলো আধুনিক যুগ, মডার্ন পিরিয়ড, এবং সমকালীন যুগ অর্থাৎ কন্টেম্পোরারি পিরিয়ড। এই প্রাচীন যুগ এবং মধ্যযুগ আমরা প্রথম বর্ষে পড়ব। অর্থাৎ প্রথম বর্ষে আমাদের যে কোর্স আছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, এই দুইটা যুগ পড়ব আমরা প্রথম বর্ষে। আধুনিক যুগ পড়ব আমরা দ্বিতীয় বর্ষে এবং সমকালীন যুগ পড়ব আমরা চতুর্থ বর্ষে। তাহলে আজকের আমাদের, যদিও আধুনিক যুগ এবং সমকালীন যুগ এগুলো আমরা পরবর্তীতে পড়ব বিস্তারিত ভাবে অন্যান্য ইয়ারে, তবু আজকে আমরা শুধু এই 4টা যুগের একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করব। প্রাচীন যুগ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ যুগের সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 600 শতক থেকে 529 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন যুগের সময়কাল খ্রিস্টপূর্ব 600 থেকে 529 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ যুগের দর্শনের সূত্রপাত ঘটে এশিয়া মাইনরের পশ্চিম সীমান্তবর্তী আইওনিয়া রাজ্যের মাইলেটাস নগরে অধিবাসী টেলিসের পানি দর্শনের মাধ্যমে। অর্থাৎ আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে, খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে, প্রাচীন গ্রিসের মাইলেটাস যে দ্বীপ, প্রাচীন গ্রিসের আইওনিয়া রাজ্যের মাইলেটাস দ্বীপ ছিল, এই দ্বীপের একজন বাসিন্দা ছিলেন থেলিস। থেলিস এই জগতের উৎপত্তির একমাত্র কারণ হিসাবে পানির কথা বলেন। অর্থাৎ এই থেলিস থেকেই প্রাচীন যুগের পাশ্চাত্য দর্শন ইতিহাস শুরু। এবং থেলিসের পরে থেলিস থেকে থেলিস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনিস, অ্যানাক্সাগোরাস, এমপিডোক্লিস, তারপর এই যে পরমাণুবাদী দার্শনিক ডেমোক্রিটাস, লিউসিপাস, এদের পর্যন্ত সবাই ফিলোসফি যে আলোচনা করেছেন, দর্শনের যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটাকে আমরা এক কথায় বলতে পারি এটা ছিল বিশ্বতাত্ত্বিক আলোচনা। অর্থাৎ এই বিশ্বের উৎপত্তি রহস্য নিয়ে তারা আলোচনা করেছেন। জগতের মূল রহস্য কি তা জানাই ছিল এ পর্বের দার্শনিকদের আলোচ্য বিষয়। এই জন্য এই যুগের দর্শনকে নিসর্গবাদী বা প্রকৃতিবাদী দার্শনিক বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচীন যুগকে আমরা প্রাচীন যুগের যে আলোচনাটাকে আমরা 2টি পর্বে ভাগ করতে পারি। একটি পর্বে দেখব অর্থাৎ থেলিস থেকে এই পরমাণুবাদী দার্শনিকদের পর্যন্ত যে দর্শনের আলোচনার বিষয়বস্তু ছিল মূলত বিশ্বতাত্ত্বিক, অর্থাৎ এই বিশ্বের উৎপত্তি রহস্য নিয়ে তারা আলোচনার চেষ্টা করেছে। পরবর্তীতে অর্থাৎ এই পরমাণুবাদী দার্শনিকদের পরে সোফিস্ট নামক একটা সম্প্রদায় প্রাচীন গ্রিসে আবির্ভাব ঘটে এবং ওই সময়কালে সক্রেটিসের আবির্ভাব ঘটে। এর পাশাপাশি সময়কালে প্লেটো, এরিস্টটলের আবির্ভাব ঘটে এবং ওই সময়টাতে আমরা দেখি যে ওদের আলোচনার বিষয়গুলো, বিশেষ করে প্রোটাগোরাস এবং সক্রেটিস, অর্থাৎ সোফিস্টদের যে নেতা ছিলেন প্রোটাগোরাস এবং সক্রেটিস, এরা বিশ্বতত্ত্ব নিয়ে আলোচনা করেননি,
ওনারা বরং আলোচনা করেছেন জ্ঞান, মানুষের জ্ঞান এবং আচরণ নিয়ে। মানুষ কিভাবে জ্ঞান লাভ করবে, হ্যাঁ, অর্থাৎ মানুষের জ্ঞান কি সার্বিক হবে না বিশেষ হবে, মানুষের আচরণ কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে প্রোটাগোরাস এবং সক্রেটিস আলোচনা করেন। পরবর্তীতে প্লেটো এবং এরিস্টটল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা জগতের উৎপত্তি রহস্য নিয়েও তারা আলোচনা করেন। তাহলে প্রাচীন যুগের যে সময়কাল হলো খ্রিস্টপূর্ব 600 থেকে 529 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এটাকে আমরা দুইটা পর্বে বিভক্ত করতে পারি। প্রথম পর্বের দার্শনিকরা বিশ্বতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, এবং দ্বিতীয় পর্বের দার্শনিকরা জ্ঞান, মানুষের আচরণ, পাশাপাশি প্লেটো, এরিস্টটল এরা বিশ্বতত্ত্বের নিয়েও আলোচনা করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, মধ্যযুগ মধ্যযুগের সময়কাল হচ্ছে 529 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত। 529 থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 1000 বছর। এ যুগের চিন্তা ছিল ভিন্নতর, অর্থাৎ প্রাচীনকালের সাথে এই যুগের চিন্তাটা অন্যরকম ছিল। প্রাচীনকালে স্বাধীন চিন্তার স্থলে মধ্যযুগ পরিচিত হয়ে ওঠে ধর্ম ও ধর্ম ব্যাখ্যার যুগ হিসাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রাচীনকালে থেলিস থেকে ওই যে প্লেটো, এরিস্টটল পর্যন্ত যে সকল দার্শনিক ছিলেন, তারা যে আলোচনা করেছেন এই বিশ্বতত্ত্ব বা মানুষের জ্ঞান আচরণ নিয়ে, তারা কেউই কোনো ধর্মকে ভিত্তি করে বা কোনো পৌরাণিক কাহিনীকে ভিত্তি করে, হ্যাঁ, তৎকালীন সমাজে প্রচলিত যে মতবাদগুলো ছিল এগুলাকে ভিত্তি করে, অর্থাৎ এইভাবে কোনো কিছুর উপর ভিত্তি না করে তারা নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে দর্শন নিয়ে তারা আলোচনা করছে। কিন্তু মধ্যযুগে এসে আমরা দেখি যে ওই স্বাধীন চিন্তার স্থলে এখানে দার্শনিকরা ধর্ম ও ধর্ম যে মতবাদ, এই মতবাদের উপর ভিত্তি করে তারা দর্শনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এই জন্য এটিকে বলা হয়ে থাকে ধর্ম ও ধর্ম ব্যাখ্যার যুগ। এ যুগের অনন্য বৈশিষ্ট্য হল জাগতিক, মানবিক, প্রাকৃতিক বিষয়গুলোর উপর খ্রিস্ট ধর্মের কর্তৃত্ব ও প্রভাব, এবং এ বিষয়কে খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসের আলোকে ব্যাখ্যা করা। অর্থাৎ দর্শনের যে বিষয়গুলো ছিল সবকিছুকেই, দর্শন, সাহিত্য, যা কিছু মানুষের জীবনের সাথে যা কিছু সম্পৃক্ত সবকিছুকে তারা খ্রিস্ট ধর্মের যে মতবাদ আছে সেই খ্রিস্টান ধর্মের মতবাদের আলোকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। মধ্যযুগের দর্শনের প্রধান সমস্যা ছিল অধিবিদ্য, মেটাফিজিক্যাল বিষয় নিয়ে তারা আলোচনা করে। তো খ্রিস্টান ধর্মের বিশ্বাস সমূহকে দার্শনিক পোশাক পরিধান করানোর দায়িত্বই যেন এ যুগের দার্শনিকদের দর্শন চর্চার মূল প্রেরণা। অর্থাৎ আমরা প্রাচীন যুগে তেলিস থেকে অন্যান্য দার্শনিকদের যারা প্রাচীন যুগের দার্শনিক তাদেরকে আমরা দেখি যে তারা জগৎ সম্পর্কে যে মতবাদগুলো প্রদান করেছেন এগুলো তাদের নিজস্ব চিন্তা চেতনা থেকে। হয়তো তাদের মতবাদ অনেকাংশে দুর্বল, অনেক জায়গায় আজকের বৈজ্ঞানিক ব্যাখ্যায় তাদের মতবাদ ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু তাদের এই মতবাদগুলো ছিল তাদের নিজস্ব চিন্তা চেতনা থেকে তারা এগুলো দিয়েছেন। কিন্তু মধ্যযুগে এসে দেখি মধ্যযুগের দার্শনিকরা জগতের সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। এই জগতের উৎপত্তি কিভাবে হলো, জগৎ কি, মানুষ কোথা থেকে আসলো, সবকিছুর মূলে তারা ওই যে ধর্মকে কেন্দ্র করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, এবং সেই ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। এই কারণে মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয়। এ যুগের প্রখ্যাত দার্শনিক হলেন সেন্ট অগাস্টিন, সেন্ট আনসেল এবং সেন্ট টমাস একুইনাস। মধ্যযুগের পরে যে যুগ সেটা হলো আধুনিক যুগ। এ যুগের সময়কাল হলো 1400 থেকে 1831 সাল পর্যন্ত। অনেক দার্শনিক বলে থাকেন এটা মূলত 1400 না, হবে 1453 সাল থেকে। যাই হোক, আমরা স্বাভাবিকভাবে ধরতে পারি যে 1400 থেকে 1831 খ্রিস্টাব্দ পর্যন্ত আধুনিক যুগের সময়কাল। এবং প্রাচীন যুগে আমরা এখানে দেখি যে প্রাচীন যুগে যেখানে আলোচনার বিষয়বস্তু ছিল এই জগতের উৎপত্তি রহস্য, মধ্যযুগেও এই জগতের উৎপত্তি রহস্য নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সেই আলোচনা ছিল ধর্মকেন্দ্রিক। কিন্তু আধুনিক যুগে এসে আমরা দেখি যে দার্শনের আধুনিক যুগের দর্শনের আলোচনার বিষয়বস্তুটা হয়ে ওঠে জ্ঞানতাত্ত্বিক। অর্থাৎ জ্ঞান তত্ত্বটা কি? জ্ঞান তত্ত্ব হলো যে জ্ঞান জ্ঞান কি,
জ্ঞানের উৎস, জ্ঞানের সীমা, অর্থাৎ জ্ঞান সম্পর্কিত যে আলোচনা, এটাই হলো জ্ঞানবিদ্যা। তো আধুনিক যুগের দার্শনিকদের আলোচ্য বিষয় ছিল জ্ঞানবিদ্যা, অর্থাৎ জ্ঞান কি, জ্ঞানের উৎস, জ্ঞানের সীমা প্রভৃতি নিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন আধুনিক যুগের দার্শনিকরা। জ্ঞান অনুশীলনের ক্ষেত্রে এ যুগের চার্চের কর্তৃত্ব ক্রমশ দুর্বল হতে থাকে, অর্থাৎ প্রাচীন যুগে, মধ্যযুগে যেখানে সবকিছু, দর্শন, সাহিত্য সবকিছুই কর্তৃত্ব ছিল এবং রাষ্ট্র, এমনকি রাষ্ট্র শাসনের পর্যন্ত কর্তৃত্ব ছিল চার্চের হাতে, সেখানে এগুলা আধুনিক যুগে এসে ব্যক্তি তার বুদ্ধিবৃত্তির স্বাধীনতা, সার্বভৌমত্বের দাবি ঘোষণা করে। আগে মধ্যযুগে ব্যক্তির কোনো সার্বভৌমত্ব ছিল না, ব্যক্তির কোনো স্বাধীনতা ছিল না, সবকিছু ধর্মকেন্দ্রিক ছিল। কিন্তু আধুনিক যুগে এসে ব্যক্তি তার বুদ্ধিবৃত্তির স্বাধীনতা ও সার্বভৌমত্বের দাবি ঘোষণা করে। মধ্যযুগের অন্ধবিশ্বাসের স্থলে স্বাধীন চিন্তা প্রতিষ্ঠা লাভ করে। আধুনিক যুগে এসে কি মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে শুরু করে। এবং এই যুগের প্রখ্যাত দার্শনিক হলেন রেনে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, জন লক, ডেভিড হিউম, বার্কলি, ইমানুয়েল কান্ট, হেগেল প্রমুখ। এবং আমরা এই সব দার্শনিকদের, আমরা যখন দ্বিতীয় বর্ষে উঠব তখন আমরা ওইসব দার্শনিকদের মতবাদগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমকালীন যুগ। সমকালীন যুগ বলতে সমকালীন যুগের যে সময়কাল, একে বলা হয়ে থাকে 1831 থেকে বর্তমান পর্যন্ত এর ব্যক্তি। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, তারপরেও স্বাভাবিকভাবে বলা হয়ে থাকে যে 1831 থেকে আজকে পর্যন্ত এর সময়কাল। এবং এই যুগের দর্শনকে হেগেলোত্তর দর্শনও বলা হয়েছে, অর্থাৎ হেগেলের মৃত্যুর পর থেকে যে দর্শন আলোচনা শুরু হয়, এটাই সমকালীন দর্শন বা হেগেলোত্তর দর্শন। এবং এই যুগের নতুন নতুন দার্শনিক চিন্তাধারার প্রকাশ ঘটেছে। সমকালীন দর্শনের মূল ধারাগুলো হলো হারবার্ট ও শোপেনহাওয়ারের দর্শন, ফয়ারবার্গ ও কার্ল মার্কসের বস্তুবাদ, দ্বান্দ্বিক বস্তুবাদ, তারপরে দৃষ্টবাদ, বিবর্তনবাদ, প্রয়োজনবাদ, বাস্তববাদ, রূপবিদ্যা, অস্তিত্ববাদ ও বিশ্লেষণী দর্শন। অর্থাৎ হেগেলের মৃত্যুর পর আধুনিক যুগের শেষ দার্শনিক হেগেল, হেগেলের যে বস্তুগত ভাববাদ, এই বস্তুগত ভাববাদ তৎকালীন পাশ্চাত্য দর্শনে এমন প্রভাব বিস্তার করেছিল যে এর বাইরে কেউ যেতে পারেনি। কিন্তু হেগেলের মৃত্যুর পর তার এই বস্তুগত ভাববাদের প্রতিবাদে অনেকগুলো মতবাদ গড়ে ওঠে। এবং এখানে আমরা দেখতে পারি হারবার্ট স্পেন্সার ও শোপেনহাওয়ার, তাদের যে দার্শনিক আলোচনা করে তাদের মতবাদ, ফয়ারবার্গ এবং কার্ল মার্কসের যে বস্তুগত বস্তুবাদ বা দ্বান্দ্বিক বস্তুবাদ যেটা আমরা বলি, তারপরে দৃষ্টবাদ, বিবর্তনবাদ, আমরা জানো ডারউইনের কথা জানো, যে বিবর্তনবাদ, তারপর প্রয়োজনবাদ, উইলিয়াম জেমসের প্রয়োজনবাদ, বাস্তববাদ, রূপবিদ্যা, অস্তিত্ববাদ এবং বিশ্লেষণী দর্শন। এই দর্শনের এই ধারাগুলো বর্তমানে আলোচিত হচ্ছে দর্শনে, এবং এগুলো আমরা যখন চতুর্থ বর্ষ পড়ব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই যুগের প্রখ্যাত দার্শনিক হলেন কার্ল মার্কস, তোমরা নাম শুনেছ কার্ল মার্কস, অস্তিত্ববাদী দার্শনিক জ্যাপল সার্ট, তারপরে উইলিয়াম জেমস, ওনার ওই যে প্রয়োজনবাদ, বার্টন রাসেল, উইটগেনস্টাইন ভাষা দার্শনিক, তারপর মুর, আরো অনেক দার্শনিক আছেন। এদের বলা হয় সমকালীন যুগের দার্শনিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দর্শনের যে ইতিহাস, পাশ্চাত্য দর্শনের ইতিহাসকে আমরা দেখলাম যে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রাচীন যুগ, আধুনিক যুগ, তারপর হলো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং সমকালীন যুগ। প্রাচীন যুগের আলোচনার বিষয়বস্তু ছিল বিশ্বতত্ত্ব, এবং প্রাচীন যুগের দার্শনিকরা স্বাধীন চিন্তা দ্বারা দিয়ে, তাদের নিজস্ব স্বাধীন চিন্তাধারা দিয়ে দার্শনিক আলোচনা করেছেন, দর্শন নিয়ে আলোচনা করেছেন। তারপরে মধ্যযুগে দর্শনের আলোচনার বিষয়বস্তু ছিল অধিবৃত্ত, কিন্তু তারা এই অধিবৃত্ত আলোচনাটা তাদের যে স্বাধীন চিন্তাধারার মাধ্যমে করেন নাই, বরং খ্রিস্ট ধর্মের মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে তারা আলোচনা করেছেন এবং সবকিছুকে খ্রিস্ট ধর্মের মতবাদের সাথে মিলানোর চেষ্টা করেছেন। এরপরে আধুনিক যুগে আবার ওই মধ্যযুগীয় চিন্তা ভাবনা থেকে দার্শনিকরা বের হয়ে আসেন এবং স্বাধীনভাবে চিন্তা ভাবনা করা শুরু করেন।
এবং মধ্যযুগের আলোচনার বিষয়, দর্শনের আলোচনার বিষয়বস্তু হিসেবে আমরা পাই জ্ঞানবিদ্যা বা জ্ঞান তত্ত্ব কি, এপিস্টেমোলজি, জ্ঞান কি, জ্ঞান কি আদৌ সম্ভব কিনা, জ্ঞানের উৎস কি, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়েও আধুনিক যুগের দার্শনিকরা আলোচনা করেন। এরপরে সমকালীন যুগ, সমকালীন যুগ 1831 খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত। এবং সমকালীন যুগে আমরা যে সকল মতবাদ পাই, যে বস্তুবাদ, তারপরে বিবর্তনবাদ, প্রয়োজনবাদ, বাস্তববাদ, রূপবিদ্যা, অস্তিত্ববাদ, বিশ্লেষণী দর্শন, হ্যাঁ, এবং এগুলা নিয়ে আমরা চতুর্থ বর্ষে আলোচনা করব। আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাই।